রংপুরে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান। আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জামায়াতকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, মন্তব্য আমিরের। ভয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে, এই জাতিকে হিসাব করে কথা বলবে। মাত্র 20,000 টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা, সরকারের উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক আখ্যা। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ, আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রংপুরের নির্বাচনী সমাবেশে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে কালেক্টর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে যারা রেজিস্টার্ড এনজিওতে ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ মওকুফ করা হবে, সেই ঋণের টাকা সরকার দিবে বলে প্রতিশ্রুতি দেন। এছাড়া উত্তরাঞ্চলের কয়লা খনি ব্যবহার করে শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। রংপুর থেকে লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। 54 বছর পর 2 যুগ আগে জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 যুগ পর আবারও রংপুরে তিনি। অনেক সরকার এসেছে গেছে, কিন্তু তিস্তাবাসীর কান্না শেষ হয়নি। এবার সেই অপেক্ষার পালার হিসাব বুঝে নিতে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে লাখো মানুষের উপস্থিতি। কারণ তিস্তাকে ঘিরে গড়ে ওঠা মঞ্চে বসে থাকা মানুষগুলোই হয়তো তারেক রহমানের নেতৃত্বে যাবেন 13তম সংসদে। রাত 8:30টায় মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বলেন, এই রংপুর আবু সাইদের পবিত্র মাটি, এই ত্যাগ বৃথা যেতে পারে না। তিনি বলেন, তখনই জুলাই শহীদদের মূল্যায়ন করা হবে যখন মানুষের অধিকার নিশ্চিত সম্ভব হবে। যেই ত্যাগ আমরা জুলাই আন্দোলনে দেখেছি, সেই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। আমাদেরকে যে কোনো মূল্যে সেই ত্যাগের মূল্যায়ন করতে হবে। বিএনপির শাসনামলে রংপুর অঞ্চলের মানুষ দারিদ্র্য সীমা থেকে বের হয়েছিল জানিয়ে তারেক রহমান বলেন, কিন্তু গত কয়েক বছর শুধু লুটপাট হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। বিএনপির পক্ষেই সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা। সরকার গড়তে পারলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তারেক রহমান। এই এলাকায় প্রাকৃতিক সম্পদ যেরকম আছে, এই এলাকায় একই সাথে সবচেয়ে বড় সম্পদ কৃষি আছে। আগামী 12 তারিখ সরকার গঠন করতে পারলে রেজিস্টার্ড এনজিওতে যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ মওকুফ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান। 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ, 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাআল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব, আপনাদের পরিশোধ করা লাগবে না। জুলাই আগস্টে আহতদের মূল্যায়ন এবং সংস্কার করতে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে বলেন বিএনপি চেয়ারম্যান। জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। আমরা তো সকলে একসাথে ঐক্যবদ্ধ থাকি। ক্ষমতায় গেলে 1 বছরের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করবেন বলে কুমিল্লার জনসভায় বলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়াও নারীর সম্মান ও ক্ষমতা নিশ্চিত করবে জামায়াত। লক্ষ্মীপুরে 11 দলের জনসভায় বক্তব্যে একথা বলেন তিনি। এর আগে ফেনীর জনসভায় বলেন, ভারতের সঙ্গে আলোচনা করে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করবে জামায়াত। নোয়াখালীতেও নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। দীর্ঘ 18 বছর পর কুমিল্লার জনসভায় বক্তব্য রাখেন ডক্টর শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে 1 বছরের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করবে জামায়াত। জামায়াতের আমির আরো বলেন, 15 বছরের সবচেয়ে মজলুম দলের নাম জামায়াতে ইসলাম। আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন, আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না। মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাআল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবে। 28 বছর পর লক্ষ্মীপুরে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা। দুপুর থেকেই নেতাকর্মীদের ঢলে উপচে পড়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। অতএব
জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীর সম্মান ও ক্ষমতা নিশ্চিত করা হবে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়া জামায়াতকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে, এই জাতিকে হিসাব করে কথা বলবেন। যদি সত্যি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে তাহলে নিজের কাজ নিজে করুন, অন্যটা তাকে করতে দিন। জুম্মার আগে নোয়াখালী জেলা স্কুল মাঠে 11 দলের জনসভায় ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কারো বিরুদ্ধে দেয়া হবে না মিথ্যা মামলা, বন্ধ হবে দুর্নীতি ও চাঁদাবাজি। আমরা চাই না 15.5 বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক। এর আগে ফেনীতে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের প্রশংসা করেই নির্বাচনী প্রচার শুরু করেন জামায়াত আমির। বলেন, কখনো আধিপত্যবাদের কাছে আপোষ করেননি খালেদা জিয়া। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন। এ সময় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। সবাই মিলে ইনশাআল্লাহ ফেনীর বন্যা পরিস্থিতির জন্য প্রতিবেশী দেশের দায় আছে কিনা প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে আলোচনা করে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করবে জামায়াত। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার আছে, তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। অতীতে যারা জনগণের রায়কে সম্মান জানায়নি তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু তাদের মন জয় করতে পারবেন না। নারীদের সম্মান জানিয়ে বলেন, আমাদের কথা স্পষ্ট, জীবন দেব তবুও নারীদের ইজ্জতে হাত দিতে দেব না। ফেনী থেকে মাসুদ সুমন, নিউজ 24। দেশের অর্থনীতিকে সচল রাখতে নতুন একটি সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডা গ্রোসারি অ্যান্ড এসেনশিয়াল বেনিফিট নামের এই উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় সরাসরি আর্থিক সাহায্য পাবেন সাধারণ নাগরিকরা। কানাডায় বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিও এই সুবিধার আওতায় আসছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে এই ঘোষণাকে স্বস্তির বার্তা হিসেবে দেখছে কানাডাবাসী। কানাডা প্রতিনিধি লায়লা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে কানাডার দৈনন্দিন জীবনেও। দেশটিতে খাদ্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ নাগরিকরা। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষিত গ্রোসারি অ্যান্ড এসেনশিয়াল বেনিফিট কর্মসূচিকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন কানাডাবাসী। Canada understood the scale of the change in U.S. Trade policy, what it meant for our economy. We understood that well before other countries. নতুন এই গ্রোসারি রিবেট সুবিধার আওতায় 4 সদস্যের একটি পরিবার চলতি বছর সর্বোচ্চ $1,890 পর্যন্ত পাবেন, যা আগে ছিল $1,100। পরবর্তী 4 বছর প্রতি বছর প্রায় $1,400 করে দেওয়া হবে। অন্যদিকে একক ব্যক্তি সর্বোচ্চ $950 পর্যন্ত সুবিধা পাবেন। এই উদ্যোগের ফলে 1,20 লাখেরও বেশি নিম্ন ও মধ্যম আয়ের কানাডীয় নাগরিক সরাসরি উপকৃত হবেন। মার্ক কার্নির এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এটা নিম্ন ও সাধারণ মধ্যবিত্ত কানাডিয়ানদের জন্য নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এটা দ্বারা আমরা সবাই খুব উপকৃত হব, বিশেষ করে যারা লাস্ট ইয়ারে ইনকাম ট্যাক্স ফাইল করছে। এই সুবিধার আওতায় রয়েছেন কানাডায় বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিরাও, যা তাদের জন্য অতিরিক্ত স্বস্তি বয়ে এনেছে। কার্নির ঘোষিত গ্রসারি এবং প্রয়োজনীয় পণ্যের কর ছাড় আমাদের সাধারণ মানুষ যারা আমরা আছি এখানে বা মধ্যবিত্ত পরিবারগুলা যেগুলো আমরা আছি এখানে, আমাদের জন্য অনেক উপকার এসেছে। রাজনৈতিক মতভেদ থাকলেও জনগণের স্বার্থে এই গ্রোসারি বেনিফিট কর্মসূচিকে ইতিবাচকভাবে দেখছেন দেশটির বিরোধী দলীয় নেতা ও কনজারভেটিভ পার্টি। বিশ্লেষকদের মতে কানাডার বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই যুগান্তকারী পদক্ষেপ দেশটির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য যাতায়াত ব্যয় সহজ ও সাশ্রয়ী করতে মাত্র 20,500 টাকায় দেশে ফেরার এক বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রবাসী বান্ধব এই উদ্যোগের কথা জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এই ব্যবস্থার আওতায় সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট 80,000 টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। এর ফলে প্রবাসী কর্মীরা যেমন উপকৃত হবেন, তেমনি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে। এই উদ্যোগকে প্রবাসী বান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। মালয়েশিয়ায় অভিবাসন বিরোধী অভিযানে 218 জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে অর্ধশতাধিক বাংলাদেশি রয়েছেন। শুক্রবার মালয়েশিয়ান গণমাধ্যম বার্নামা নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, অভিযানের ভবনের ছাদে বা বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা অবৈধ বিদেশিদের শনাক্ত করতে অত্যাধুনিক থার্মাল ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়। এ সময় ভবনের ছাদে কিংবা অন্ধকার জায়গায় লুকিয়েও শেষ রক্ষা হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফরে যাচ্ছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি এবং সিলেট 2 আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা আফজাল হোসেন। নির্বাচনকালীন এই সফর উপলক্ষে যুক্তরাজ্য যুবদল ও বিভিন্ন জোনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মত বিনিময় করবেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্ট এ উপলক্ষে সভার আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন। বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়েছে। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কবর জিয়ারত কর্মসূচিতে নেতারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ সহ বাহরাইন কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। শিক্ষা, সংস্কার ও নারী ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে 36 দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ইশতেহার 11 দলীয় জোটের সাথে সমন্বয় করা হবে বলে জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ক্ষমতায় আসতে পারলে টিসিবি ফ্যামিলি কার্ড নিবন্ধিত সাধারণ মুদি দোকান থেকে দেয়া হবে, আর ন্যূনতম মজুরি হবে 100 টাকা ঘন্টায়। ইশতেহার ঘোষণায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, এনসিপি একটা বাস্তবায়নযোগ্য ইশতেহার দিয়েছে। রাজনীতির নতুন বন্দোবস্তের ঘোষণা দিয়ে সংসদ প্লাজায় আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজপথে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন দলটি নির্বাচনী মাঠে। জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা তরুণরা এবার জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলতে চায় জাতীয় সংসদে। নির্বাচনী মাঠে এর মধ্যে তারা যোগ দিয়েছে জামায়াতের সাথে 11 দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে। ভোটারদের কাছে টানতে শুক্রবার 36 দফা ইশতেহার দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করে দলটি, যাতে গুরুত্ব পেয়েছে সুশাসন, সংস্কার, নারী ক্ষমতায়ন ও শিক্ষা। ইশতেহারে বলা হয়েছে, টিসিবি ফ্যামিলি কার্ড নিবন্ধিত সাধারণ মুদি দোকান থেকে দেওয়া হবে, ন্যূনতম মজুরি হবে 100 টাকা ঘন্টায়, আর নাগরিক সকল সুযোগ সুবিধা দেওয়া হবে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন, জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, এখন কার্ডের রাজনীতি চলছে, কিন্তু জনগণের একটা কার্ড হবে। এনআইডি কার্ডের মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল নাগরিক সুযোগ সুবিধা পাবে জনগণ। এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এনসিপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, গণমাধ্যমের সম্পাদক, সুশীল সমাজ ও কূটনীতিকরা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতিতে জমে উঠেছে রাজধানী ঢাকার নির্বাচনী প্রচার। বিএনপির প্রার্থীরা দুষছেন জামাতকে, আর জামাত নেতারা করছেন বিষোদগার। আর ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা নির্বাচনকে করে তুলেছেন ত্রিমুখী লড়াই। ছুটির দিনে নির্বাচনী প্রচারে সরব রাজধানী ঢাকা, চলে অভিযোগ আর পাল্টা অভিযোগ। শুক্রবার সকালে ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। আফতাবনগরের অলিতে গলিতে ভোটারদের দ্বারে দ্বারে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, একটি দল হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে। ঢাকা ৯ এর প্রচারণায় নেমে তাসনিম যারা বলেন, পুরনো রাজনীতির হিসাব আর মিলবে না। প্রথাগত রাজনীতিতে তাই হয়ে আসছে, রাজনীতিবিদরা আসেন কিন্তু তারপরে সমস্যার সময় আর পাশে পাওয়া যায় না। এই জায়গায় আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা, আমাদের এখানে স্থানীয় অফিস থাকবে, ডিজিটাল ড্যাশবোর্ড থাকবে, কোনো ভাই বা নেতা ধরে এমপির কাছে যেতে হবে এমন না। প্রার্থীর উপরে হামলা করছে, তারা সমর্থকদের উপর হামলা করছে, শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে। তারা হত্যা করে লাশের উপর দিয়ে বাংলাদেশে ক্ষমতায় যেতে যাচ্ছে, রাজনীতিতে যেতে চাচ্ছে। ফলে আমরা এই লেভেল প্লেইং ফিল্ড নানাভাবে বিনষ্ট করা হচ্ছে। এদিকে মিরপুরের নাভানা ও তালতলা বস্তির সামনে গণসংযোগে অংশ নেন ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। আর নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রচারণায় জানিয়েছেন ঢাকা 13 এর বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। এলাকাবাসীদেরকে নিয়ে আমরা সকল এলাকায় টহল শুরু করব। সো যেই জায়গা থেকে সন্ত্রাসের উৎপত্তি, প্রত্যেকটা জায়গা আমরা নির্মূল করে দেবো ইনশাআল্লাহ। জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। দেশের প্রয়োজনে দাঁড়িয়েছি, জনকল্যাণের স্বার্থে দাঁড়িয়েছি। মানুষকে নিশ্চয়ই, আমার এই ভূমিকাকে মানুষ নিশ্চয়ই মূল্যায়ন করবে। ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী ফখরুল ইসলাম। শুক্রবার সকালে ইশরাকের প্রচারণায় যোগ দিয়ে এ ঘোষণা দেন তিনি। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূরের সিদ্ধান্তে আমি মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সাহেবকে সম্মতি জ্ঞাপন করছি। আমরা দুজন একসাথে মিলে কাজ করে যাব। এই পুরান ঢাকার এই অঞ্চলে যা সমস্যা রয়েছে, আমার ভাই আছে, আমি আছি, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমি জনগণকে সাথে নিয়ে আগামী দিনে কাজ করে যাব ইনশাআল্লাহ। নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের হামলা সহ নানা অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের সমালোচনা করেছেন ঢাকা 6 এর জামাত প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। ওনাদের বিল্ডিংয়ে এই নির্বাচন কমিশন ভাড়া থাকে, সেখানে ভাড়া থেকে সরকারি ব্যালট এবং যত গোপনীয় জিনিস আছে এটা নিরাপদ থাকতে পারে না। নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ছে, সাথে বাড়ছে অভিযোগ। নিরপেক্ষতা আর শৃঙ্খলা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়েছিলেন। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর 999-এ ফোন পান তারা। পরে নগরীর হরগ্রাম বাজার এলাকার একটি 3তলা ভাড়া বাসা থেকে সাংবাদিক কামাল মালিকের স্ত্রীকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় পুলিশ। আর বিছানায় আহত অবস্থায় ছিলেন কামাল মালিক। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাংবাদিকের স্ত্রীকে মৃত ঘোষণা করেন এবং আহত অবস্থায় কামাল মালিককে হাসপাতালে ভর্তি করা হয়। সিআইডির ক্রাইম সিন তদন্তে কাজ করছে। সাংবাদিক কামাল স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসংবাদ সম্পাদক হিসেবে কাজ করছেন। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। ধন্যবাদ।